জুবায়ের। শুভ সকাল আইরিন। শুভ সকাল দর্শক, কেমন আছেন আপনারা? যমুনা টিভির প্রতিদিনের আয়োজন সকালের বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আইরিন খান এবং সাথেই আছে আমি জুলহাস জুবায়ের। আর নতুন একটি দিনে আপনাদের সবাইকে স্বাগতম, নতুন একটি দিনে স্বাগতম জানাচ্ছি। আর সেই সাথে আপনাদের জানাচ্ছি যে নতুন অনেক সম্ভাবনা কিন্তু আমাদের দিকে উকি দিচ্ছে। এবং সেই জুবায়েরের সম্ভাবনা যদিও একটু ডিম হয়ে এসেছে। অ্যান্ড প্রতিদিন আমরা বলি যে সকাল হোক খুশি দিয়ে, সকাল হোক পজিটিভ এনার্জি দিয়ে, কিন্তু আজকে জুবায়েরের এনার্জিতে একটু লো আছে। জুবায়েরের একটু মন খারাপ আছে, আমরা জুবায়েরের থেকে একটু জেনে নিই। না আইরিন, মন খারাপ হওয়ার কোনো কথা দেখে মনে হচ্ছে আজকে তোমার একটু মন খারাপ, কারণটা কি? মন খারাপ হওয়ার কথা আমরা সকালবেলা শেয়ার করব না, মন খারাপ হওয়ার জন্য সারা দিন পড়ে আছে। আমরা দিনের শুরুটা সুন্দরভাবে করব। আর সেই কথার মাঝখানে হয়তো মন খারাপ হওয়ার বেশ কিছু খবর পত্রিকায় চলে আসবে। আমরা আজকে শুরু করি, দেখি চেষ্টা করি তোমার মনটা ভালো করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রোগ্রামটা শুরু করি, তাহলে মনটা ভালো হয়ে যাবে। দর্শক, সকালের বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আইরিন যেমনটি করে আমার মন ভালো করবার কথা বলছিল, আমরা সবাই যাতে আমাদের পাশের বা আমাদের কাছের আপন মানুষগুলোর একটু খেয়াল রাখি এবং তাদের খারাপ হয়ে যাওয়া মনটিকে যাতে একটু ভালো করে দেবার চেষ্টা করি। তুমি কি করো ইউজুয়ালি তুমি যদি কারো মনে আঘাত করে থাকো সেক্ষেত্রে তুমি কি করো? আচ্ছা, আমি যদি আঘাত করে থাকি তবে আমার ওই সরি বলতে পারার জন্য একটা সময় লাগে। হ্যাঁ, এবং আইরিন এই সময়টা যখন আমি নেই তখন আমার নিজের সাথে একটা যুদ্ধ লাগে যে আমি সরি বলবো, এরপর আউটকামটা কি হবে। আমাকে সরি বলতে পারো? তুমি আমি সরি বলতে আছো তো? হ্যাঁ, আমি ভাবছিলাম আমার সরি বলতে একটু সময় লাগে, কিন্তু আমি সরি বলতে পারি। হয়তো একদিন সময় লাগে বা 2 দিন সময় লাগে, বাট সরি বলতে পারি। আমার মনে হয় এটা একটা ভালো জিনিস যে সরি বলতে পারাটা। সবাই কিন্তু সরি বলতে পারে না। আসলে আইরিন, আমি নিজেও যখন সরি বলি আমার নিজের সাথে বেশ একটা যুদ্ধ করতে হয়, কারণ নিজের অনেকগুলো যুক্তিকে ভুল প্রমাণ করে নিজের সামনে নিজের দাঁড়াতে হয়। এবং নিজের ভুলগুলোকে আমরা যখন নিজের মাঝেই প্রতিফলনগুলো দেখতে পাই এবং সেই ভুলগুলো নিজেরা জাস্টিফাই করি, আমার মনে হয় ওই সময় নিজের মাঝে যে জিনিসগুলো চলে, এগুলো একটা যে কনফ্লিক্টটা চলে, এটা একটা মানুষের জন্য নেয়া বা হজম করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তাই দর্শক, আমরা চেষ্টা করব যদি আমাদের ছোটোখাটো ভুলভ্রান্তি কোনো কিছু হয়ে থাকে যার জন্য যদি কারো মন খারাপ হয়ে থাকে, আমরা একদমই যেন দেরি না করি, কারণ কাছের মানুষগুলোই আমাদের একমাত্র আপন মানুষ, তাদের মনে যাতে আমরা কষ্ট না দিই। এক্স্যাক্টলি। সো আমরা আমাদের প্রোগ্রামের কন্টেন্ট ফেরত আসি। আমরা প্রতিদিন দর্শক আপনাদেরকে আপডেট করে দেই। সো আজও এর ব্যতিক্রম হচ্ছে না, আমরা আজ আপনাদের আপডেট করে দিচ্ছি। আমি শুরু করি তাহলে জুবায়ের। হ্যাঁ, যে বাংলাদেশে কোথায় কি হচ্ছে শুরু করছি ঢাকা দিয়ে। আজ সন্ধ্যা 7:30 শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশের মঞ্চ নাটক পুষি বিড়াল ও একজন প্রকৃত মানুষ এর প্রদর্শনী রয়েছে। অপরদিকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আরণ্যক নাট্যদলের নাটক রাঙাং এর প্রদর্শনী রয়েছে। আইরিন, এই মুহূর্তে ঢাকার আরও কিছু খবর শেয়ার করে নিব আমার দর্শকদের সাথে। আর তা হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস 2014 উপলক্ষে আজ সকাল 9টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় আঁকো তোমাদের অধিকার যেত পুরস্কার শিরোনামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সিলেটের খবরের মধ্যে রয়েছে অ্যাজ ইউজুয়াল শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড সঙ্গীত বিষয়ক সংগঠন নুঙ্গর ইফতার মেহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায়। অপরদিকে শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কৌশল সিইই বিভাগ ইফতার মেহফিলের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে হবে এই আয়োজন। এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আমি দেখছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা সংগঠন প্রতিদিনই কোনো না কোনো রকমের ইফতার মেহফিলের আয়োজন করে। ইফতার মেহফিল, বিভিন্ন রকম উৎসবের আয়োজন করা, ক্যারিয়ার ফেয়ার করা, টাইটা এবং এই যে বাকি স্টুডেন্টের কথা চিন্তা করে স্টুডেন্টের উপযোগী কোনো অনুষ্ঠান করা, এই জিনিসগুলো আমার বেশ ভালো লাগছে। দিস আর হাইলি অ্যাপ্রিশিয়েটেড, কারণ ওই যে আইরিন প্রথম থেকে আমরা কাছের মানুষের কাছে থাকার কথা বলছিলাম। দিস আর সর্ট অফ প্রোগ্রামস যেগুলো আমাদের ইন্টিমেসিটা আরও গ্রো করে স্টুডেন্টদের মধ্যে। কজ আমাদের ভার্সিটি লাইফে যেটা দেখা যায় যে শুধু আমার ডিপার্টমেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকে বন্ধুত্বটা, বা বাইরের ডিপার্টমেন্টের ফ্রেন্ডদের সাথে, ছাত্রছাত্রীদের সাথে খুব একটা ইন্টারাকশন হয় না। তো এই ধরনের ইভেন্টগুলো আমার মনে হয় ইন্টারাকশনটাকে আরও বাড়িয়ে দেয় আমাদের মাঝে। এই মুহূর্তে দর্শক, আপনারা যারা বগুড়ায় বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য জানাচ্ছি, বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে গহনা মেলা কিন্তু শুরু হয়েছে। এই মেলায় মোট 60টি স্টল স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আগামী 12ই জুলাই পর্যন্ত এই মেলা চলবে। আর জুবায়ের সবসময় কিন্তু গহনা মেলার আপডেটটা দিয়ে থাকে। সো আই এম শিওর জুবায়ের ওর কাছের মানুষ যারা গহনা পছন্দ করে তাদের জন্য গহনা কিন্তু অবশ্যই মেলা। হ্যাঁ আইরিন, এই ঈদে তোমার জন্য
এরকম কিছু একটা উপহার থাকবে। আই ফিল অনার্ড। বরিশালের খবর দিয়ে দিচ্ছি। বরিশালে 7 দিন ব্যাপী পণ্য প্রদর্শনী এবং বিক্রয় সেমিনার এবং নারী উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠান শুরু হয়েছে। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি, গ্রাসরুটস, শিকড়ের টানে প্রতিপাদ্যের আলোকে নগরীর অশ্বিনী কুমার হলে এই মেলার আয়োজন করেছেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলছে এই মেলা। আইরিন, মূলত আমরা যা দেখেছি ইফতার মাহফিল, মেলা, ঈদকে কেন্দ্র করে বেশ কিছু উৎসবের আয়োজন চলছে এবং রোজার মাস চলছে আমরা জানি, এবং সেই সময় ইফতার মাহফিলের যেমনটি তুমি জানাছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা, যে এই কারণে যে দেখা যায় সারা বাংলাদেশ মূলত ইফতার নিয়ে অনেক বেশি মুখর থাকে, তাই কালচারাল প্রোগ্রাম একটু আমরা হয়তো কম পাই, কারণ এই সময়টাতে সবাই ইফতার নিয়ে ব্যস্ত থাকে। আমরা সবাই চেষ্টা করি আমরা ধর্মীয় মতধারা বা ধর্মীয় মতাদর্শের উপর ভিত্তি করে এমন কিছু করার, তো এই কারণেই হয়তো দেখা যায় কিন্তু পুরোটাই একটি উৎসব মুখর। আমরা যদি শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী গোষ্ঠীটার কথা চিন্তা করে দেখি, তারা কিন্তু প্রতিদিন তারাবির জন্য মসজিদে একটা বিশাল সময় একসাথে থাকছে, বাড়িতে মেয়েরা একসাথে নামাজ পড়ছে এবং সবাই মিলে একসাথে যে ইফতার করছে, এবং ইফতারের দাওয়াত থাকে, ইনভিটেশন থাকে। এই ধরনের আমার মনে হয় প্রত্যেকটা দিনই কিন্তু সেলিব্রেশন হয়। আবার অনেকে ইফতারের পরে শপিংয়ে বের হয় পুরো ফ্যামিলি নিয়ে। সো খুবই একটা ফ্যামিলি বন্ডিংটাকে সবসময় এই রমজান মাসটাতে বেশি দেখা যায়। নিঃসন্দেহে আইরিন, শুধু আমরা মুসলমান ধর্ম অনুসারীদের কথা কেন বলছি, এছাড়া অন্যান্য ধর্মের যারা অনুসারী রয়েছেন তাদের প্রতিটি উৎসবই কিন্তু তাদের মাঝে যে সম্প্রীতি এবং সৌহার্দ্যতা, হ্যাঁ সম্প্রীতি এবং সৌহার্দ্যতা শুধু রমজান মাস বলে না, আমরা জানি উৎসব মুখর এই দেশে আমাদের বিভিন্ন ধরনের উৎসব থাকে। তো ধর্ম অনুযায়ী উৎসব হোক বা আমাদের কালচার অনুযায়ী উৎসব হোক, যেই উৎসবই থাকুক, এই উৎসব কিন্তু আমাদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য অনেক গুণে বাড়িয়ে দেয়। এবং এই জন্য এই দিবসগুলোর প্রয়োজনীয়তা মানে অনস্বীকার্য আমাদের জীবনে। এই কারণেই আসলে এই ধরনের দিবসগুলো থাকে। সো আমরা আপডেটের কথা বলছি দর্শক, আমরা এখন আপনাদের জানিয়ে দেই নিউজ পেপারে আজ কি কি আপডেট দেওয়া হয়েছে, দেশ বিদেশের সব খবরগুলো। সো কিন্তু জুবাই, তুমি বললে না তো তোমার মনটা কেন খারাপ? এখনই জানা হয়ে যাবে কেন মন খারাপ। না, আমার খুব জানতে ইচ্ছা করছে। আমি ভাবছিলাম আজকে তোমার মন খারাপ দেখে কথা একটু কম বলবে। আমার মনে হয় মন খারাপ থাকলে আরেকটু বেশি বলো নাকি? মন ভালো করার চেষ্টা করছি, যেহেতু আমরা পত্রিকা পড়ি আইরিন। প্রথম আলো আজকে শিরোনাম করেছে ভারতের সাথেও সমুদ্র জয়, বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধপূর্ণ এলাকা 25,602 বর্গ কিলোমিটার, বাংলাদেশ পেল 19,467 বর্গ কিলোমিটার, ভারত পেল 6,135 বর্গ কিলোমিটার। সো তারপরে আর আছে যেটা মন্দা শেয়ার বাজারে আসা জন্ম নিয়ন্ত্রণে কম্পিউটার চিপ, ইন্টারেস্টিং একটা নিউজ। আর খেলার খবরের মধ্যে রয়েছে আর্জেন্টিনার আক্রমণ ভাগ এখনও জ্বলে ওঠেনি, এবং সীমানার ওপারেই মেসির স্বপ্ন, আজ মুখোমুখি আর্জেন্টিনা হল্যান্ড। এবং কালকে রাতে যেই উল্লেখযোগ্য খবরটি ছিল ওটা এখনও আসেনি। সো আজকের খেলার খবরটা কি তুমি আপডেট দিয়ে দিবে? কালকে রাতে কি ছিল? এমন আমার সাথে না করলেও হবে, তুমি আপডেটটা দিয়ে দাও, আমি ওই জিনিস আর পড়তে পারবো না। দর্শক আপনারা নিশ্চয়ই অলরেডি জানেন কি হয়েছে কালকে। সো ব্রাজিলকে হারিয়ে 7-1 গোলে জিতে জার্মানি ফাইনালে। আসলে আইরিন, আমার সাথে এমনটা না করলেও হতো। দর্শক, আমি জানি আপনারা যারা অনেকে ব্রাজিলের সমর্থক আছেন, অনেকেরই বিষয়টি হজম করতে বেশ কষ্ট হয়েছে। শুধু আমি বলে না, ব্রাজিলের খেলা যারা আপনারা দেখেন অনেকদিন ধরে বা দেখছেন, আমার মতো কিছু জার্মান, এই যে আমার জার্মান সাপোর্টার সহকর্মী, সে সকাল থেকেই বেশ আনন্দিত, কারণটা সবাই জানে। যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা দীর্ঘায়িত করতে চাই না। এই মুহূর্তে আমার হাতে আছে আইরিন দৈনিক যুগান্তরের একটি সংখ্যা, যুগান্তরের শিরোনাম পড়ে শোনাচ্ছি। 19,500 বর্গ কিলোমিটার সমুদ্র পেল বাংলাদেশ। বাংলাদেশের সমুদ্র সীমা এখন 1,18,813 বর্গ কিলোমিটার। তেল গ্যাস অনুসন্ধানে বিরোধপূর্ণ 10টি ব্লক বাংলাদেশের, তালপট্টি ভারতের, আপিলের সুযোগ নেই। এর সাথে আরও একটি শিরোনাম যা ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে, আমি পড়ে শোনাতে চাই। তা হচ্ছে সচিব মুস্তাকের বিদায়, পুলিশে স্বস্তির নিঃশ্বাস, অবসান হবে মন্ত্রণালয় ও সদর দফতরের টানাপোড়েনের, এবং মেসি আর মারাকানার মাঝে কমলা প্রাচীর। মূলত এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম যা তারা করেছে। তুমি কি তাহলে দৈনিক ইত্তেফাকটি পড়ে? আইরিন, আমি দৈনিক ইত্তেফাকটা পড়ে শোনাচ্ছি। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে
সমুদ্রের 19,500 বর্গ কিলোমিটার পেল বাংলাদেশ। ভারতের সঙ্গে সমুদ্র সীমানা নির্ধারণ স্থায়ী সালিশ আদালতের রায়। এর ফলে বাংলাদেশ অবাধে জাহাজ চলাচল, প্রাণীজ, খনিজ ও প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারবে। ভারত এই রায়কে স্বাগত জানিয়েছে। মাঠে নেইমার, থিয়েগো এবং সর্বশেষ যেই শিরোনামটি পড়ে শোনাচ্ছি, নারায়ণগঞ্জের 7 খুনে জড়িতরা চিহ্নিত, সরকার অনুমতি দিলে ভারত যেতে চায় তদন্ত কমিটি। মূলত এই ছিল আইরিন দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলো। আজ সমকাল শিরোনাম করেছে সমুদ্র জয় নতুন ইতিহাস। পররাষ্ট্রমন্ত্রী বললেন, জয় দুই দেশের জনগণের, রায়কে স্বাগত জানালো ভারত। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা নির্ধারণের রায় বিরোধপূর্ণ। 25,602 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ পেল 19,467 বর্গ কিলোমিটার। গ্রে অঞ্চলে তলদেশের সম্পদ বাংলাদেশের। সো এটা একটা ভালো জিনিস। এবং ডক্টর আইনুন নিশাত বলেছেন, এখন প্রয়োজন সংরক্ষণ এবং সদ্ব্যবহার। খেলার খবরের মধ্যে রয়েছে কাদো, ব্রাজিল কাদো। 1 যুগ পর ফাইনালে জার্মানি 7, ব্রাজিল 1। তবে পেছনের পাতায় আমি একটু উল্লেখ করতে চাই, কিছু উল্লেখযোগ্য নিউজ আছে। সেটা হচ্ছে, ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন, জেলা প্রশাসকদের প্রতি প্রধানমন্ত্রী বলেছেন। এবং নিজস্ব পুলিশ ফোর্সের দাবি ডিসিদের আবার সংক্ষিপ্ত বিচারিক ক্ষমতা চাইলেন তারা। সো মোটামুটি উল্লেখযোগ্য খবরের মধ্যে প্রথম এবং শেষ পৃষ্ঠার কিছু খবর পড়ে। উল্লেখযোগ্য খবরের মধ্যে তুমি সবসময় খেলার খবরটা খুব গুরুত্ব দিয়ে পড়ছো। আজকে স্পেশালি খেলার খবরটা আমার হাতে দৈনিক জনকণ্ঠের একটি সংখ্যা আছে, জনকণ্ঠের শিরোনাম পড়ে শোনাচ্ছি। লাল কালিতে তারা সমুদ্র বিজয় নিয়ে শিরোনাম করছে। আবার সমুদ্র বিজয়। বিরোধপূর্ণ 25,602 বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ পেয়েছে 19,467 বর্গ কিলোমিটার। এর রায়ের পর গ্যাস ক্ষেত্রগুলোর ওপর বাংলাদেশের অধিকার নিয়ে আর কোনো প্রশ্ন থাকলো না। হাড়িভাঙা নদীর মোহনায় মূল সীমান্ত চূড়ান্ত হয়েছে। তালপট্টির বর্তমান কোনো অস্তিত্ব নেই, তবে সাগরের ওই স্থানটি পেয়েছে ভারত। এবং 40 বছর পর দেশের মানচিত্র পূর্ণ হলো। ভয়ভীতির ঊর্ধ্বে থেকে অর্পিত দায়িত্ব পালন করুন, ডিসি সম্মেলনের উদ্বোধনীতে প্রধানমন্ত্রী জানিয়েছেন। মূলত এই ছিল জনকণ্ঠের শিরোনাম। এবং আইরিন, তুমি যদি ডেইলি স্টার, আসলে এটা একটা বাংলাদেশের বিশাল বিজয় যে বাংলাদেশ সমুদ্র সীমা দুটো, মিয়ানমার এবং ভারত দুটোতেই বাংলাদেশ কেসটা জিতেছে। চিয়ার্স বাংলাদেশ। সি লিমিট row with India. International Tribunal upholds country's economic territorial rights over 200 nautical miles from coast. Good job done by Dhaka. Delhi accepts verdict. খেলার খবরের মধ্যে রয়েছে ভ্যানগাল, দ্য মিরাকল ম্যান। Government won't revive media black law. INU assures JS body and 24 directives to DCs. সো এই ছিল উল্লেখযোগ্য ডেইলি স্টারের খবরগুলো। যেটা তুমি বলছিলে যে দৈনিক জনকণ্ঠ একটি প্রতিবেদন করেছে যে ওরা এই নিউজটা মেনশন করেছে যে দক্ষিণ তালপট্টির অস্তিত্ব নেই এবং ওই অংশটা পেয়েছে বাংলাদেশ। কিন্তু যেই জায়গাটায় দক্ষিণ তালপট্টি ছিল ওই জায়গাটায় ওই জায়গাটায় একটা নদী আছে, হরিয়াভাঙা, এবং ওখানে একটা পয়েন্ট আছে যেটা একটু ম্যাগনেটিক, সোয়াচ অফ নো গ্রাউন্ড বলে। সো ওই জায়গাটা সবসময় কিন্তু যেহেতু ম্যাগনেটিক ল্যান্ড, কিন্তু সবসময় দেখা যায় যে বাংলাদেশের দক্ষিণ সাইডের ল্যান্ড একটু সাউথ ওয়েস্ট দিকে যে হেলানো, ওই ম্যাগনেটিক জোনটার কারণে কিন্তু অ্যাট্রাক্ট করে নেয়। এখন হরিয়াভাঙা নদীর কারণ ওখানে এটা আছে। সো দক্ষিণ তালপট্টি যেটা এখন হয়তো আবার ডুবে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আবার জেগে উঠতেই পারে, কারণ যেহেতু ওখানে সবসময় সয়েলটাকে ওরা ওই জায়গাতে অ্যাট্রাক্ট করে। সো ভবিষ্যতে আশা করছি এই নিয়ে আবারও আমরা কোনো বিরোধী জড়াবো। কিন্তু আইরিন, এখানে কিন্তু বলা হয়েছে যে আপিলের আর কোনো সুযোগ থাকলো না, তাই আমি জানি না ভবিষ্যতে ওই জায়গাটাতে এখন মার্ক করা হয়েছে যে কটটুক বাংলাদেশে পড়বে, কটটুক ইন্ডিয়াতে পড়বে। যাই হোক দর্শক, আমরা কথা বলছিলাম অনেক আপডেটস নিয়ে, অনেক ইনফরমেশন নিয়ে, আর আইরিন আমার মন খারাপ থাকার কারণও আপনাদের সবাইকে জানিয়ে দিয়েছে তার হাসি মুখে। এবং সমুদ্র বিজয় নিঃসন্দেহে যে আমাদের অন্যতম একটি বিজয়, তা আরো একবার প্রমাণিত হলো। তবে এই মুহূর্তে সময় হয়েছে, এখানে যে ডক্টর আইনুন নিশাত একটি খুবই উল্লেখযোগ্য কথা বলেছে যে এখন আমাদের সংরক্ষণ করতে হবে এবং এটা প্রপার ইউটিলাইজেশন দরকার। একদমই তাই। তবে দর্শক, এই সংরক্ষণের পর্যায়ে আমরা সবাই যাতে একসাথে এগিয়ে যাই সেই কামনাই থাকলো। তবে এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, সাথেই থাকুন, কারণ বিরতির পরেই ফিরবো আমরা আজকের দিনের অতিথিকে নিয়ে। সাথেই থাকুন।
দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি যমুনা টিভির প্রতিদিনকার নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশের আজকের পর্বে, যেখানে আপনাদের সাথে আছি আমি জুলহা জুবায়ের এবং আমি আইরিন খান। যেমনটি জুবায়ের বলছিল যে বিরতির পরে আমরা আমাদের আজকের অতিথিকে নিয়ে ফেরত আসব। দর্শক, আমরা আপনাদেরকে এর আগে আপডেট করেছি যে আপনারা কিভাবে এন্টারপ্রেনারশিপ স্টার্ট করতে পারেন। আমরা কালকেই কথা বলেছি যে কিভাবে আপনারা আপনাদের কোনো সোশ্যাল মুভমেন্ট বা সোশ্যাল কোনো অ্যাক্ট বা আপনাদের কোনো প্রজেক্ট থাকলে বা আপনাদের কোনো স্মল এন্টারপ্রেনারশিপ থাকলে সেটা আপনারা কিভাবে ফান্ড পেতে পারেন বা ফেলোশিপ পেতে পারেন এবং সেটাকে কিভাবে গ্লোবাল লেভেলে নিয়ে যেতে পারেন, সেটারই কন্টিনিউয়েশন হিসেবে আমরা আজকে কথা বলছি এই ধরনের কোনো নিজস্ব উদ্যোক্তা যে নিজের স্কিলটাকে কাজে লাগিয়ে এগিয়ে চলেছে। আমরা এর আগেও কিন্তু ক্যারিয়ার নিয়ে কথা বলেছি এবং বলা হয়েছিল যে প্যাশনটাকে কিন্তু ক্যারিয়ার করা উচিত এবং আমরা এই বিষয়ে বেশ কিছু জিনিসও দেখি। যেমন আমরা রাজশাহী থেকে একটি অর্গানাইজেশন বা একটি সংস্থার কথা বা অফিসের কথা জেনেছি যেখানে বসে স্টুডেন্টরা দিনের একটা বেশ সময় আমরা দেখছিলাম ফ্রিল্যান্সার কিছু ফ্রিল্যান্সার ছিল যারা কাজ করছিল এবং খুব অল্প কিছু সময় ইনভেস্ট করে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছেন। আমরা কিন্তু ফ্রিল্যান্সিং নিয়ে প্রায় পত্রিকায় অনেক ধরনের লেখালেখি দেখি এবং আমরা জানতে পারি যে আজকাল যেমন অনেকের এমপ্লয়ারের দরকার হয় না, সে সকলে যেমন অনেক মানুষই যে নিজের উদ্যোগে কিন্তু আর্নিংটা করছে। সো এই ধরনের ফ্রিল্যান্সিং নিয়ে আমার সবসময় অনেক ইন্টারেস্ট ছিল যে কিভাবে মানুষ এন্ট্রি করে বা কিভাবে স্টার্ট করে। শুরুটাই আসলে ম্যাক্সিমাম ওয়ার্ক। আর এই সমস্ত সম্পর্কে জানার জন্যই আসলে আজকে কিন্তু আমরা আমাদের অতিথিকে ডেকেছি, কারণ একজন রিয়েল মানুষ যে এক্সপেরিয়েন্স করেছে তার চেয়ে ভালো হয়তো আর কেউ বলতে পারবে না। আমরা তার এক্সপেরিয়েন্সটা প্রথমে তাহলে আমরা তাকে ওয়েলকাম করে নিই। শুভ সকাল। আমাদের সাথে আছে আজ সন্দীপ্তা সাদিক, তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের শোতে। এবং আইরিন আর আমি কথা বলছিলাম যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক কিছু আমরা জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে আইরিন এবং আমার একটা কমন প্রশ্ন আছে। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমি আশা করছি আজকে তোমার এক্সপেরিয়েন্স সম্পর্কে আরো অনেক কিছু জানবো, যাতে অনেকে উপকৃত হবেন যে যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চান বা যারা চিন্তা করছেন কিভাবে স্টার্ট করবেন বুঝে উঠতে পারছেন না। সো প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং জানতে চাচ্ছি তোমার সকালটা কিভাবে হয়। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে তারপর কফি খাই। ও বোধহয় কিছুটা নার্ভাস, কারণ কিছুটা নার্ভাস কারণ ওকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে খুব সারপ্রাইজিং একটা কোশ্চেন থাকবে। আসলে এটা আমার এত সিম্পল হবে ও বোধহয় এক্সপেক্ট করেনি। এটা আমার আর আইরিনের একটা কমন প্রশ্ন, কারণ আমরা প্রতিটি মানুষের কাছ থেকে জানতে চাই যে তাদের সকালবেলা ঘুম থেকে ওঠা। আসলে এটা অনেক সকালের একটা প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের শুরুতে আমার যেমন লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, তেমনি আমাদের অনেক দর্শক বন্ধু আছে যাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে এবং তারা আমাদের জানিয়েছেন যে তারা আমাদের শো দেখার জন্য ঘুম থেকে উঠে সকাল সকাল। আমি নিজেও আজকে সকালবেলা উঠেছি, ঘুমই হয়নি, খেলা দেখেই চলে এসেছি, মানে রেডি হওয়া শুরু হয়েছে, চলে এসেছি। আমরা খেলার প্রসঙ্গ থেকে অনেক দূরে থাকবো, আমরা খেলা নিয়ে আর কোনো কথা বলবো না। ও কিন্তু জার্মান সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, বিষয়টা একটু কেমন হয়ে গেল, বাট কোনো সমস্যা নেই, আমরা কনভারসেশন আমাদের কন্টিনিউ করব। আমরা সন্দীপ্তা আমরা জানছিলাম যে আপনি ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। তো প্রথমেই জানতে চাই যে এই যে ফ্রিল্যান্সিংটা আপনি যার সাথে জড়িত বা আউটসোর্সিং যার সাথে জড়িত, একজন এই কাজের সাথে কতদিন ধরে আপনি সম্পৃক্ত আছেন? আমি 2012 থেকে আছি। আমি বেসিক্যালি একজন স্টুডেন্ট, তো আমার পড়াশোনার পাশাপাশি আমি এই কাজটা করছি, যেটা পার্ট টাইম কিছু একটা করা। এটাই। আমাকে একটু বলো তুমি যে অনেকে চিন্তা করে, কাজ এই নিউজগুলো তো এখন অনেক জানা যায়, কিন্তু অনেকে চিন্তা করে যে আমি এটা করব। আমি নিজেও চিন্তা করেছিলাম কিন্তু করে ওঠা হয়নি। সো স্টার্টিংটা কিভাবে হয়? স্টার্টিংটা হচ্ছে যে শুরু করতে হবে, যে মানে অনেকে করে কি যে চিন্তা করে যাচ্ছে আমি তো আগাতে পারছি না, আই শুড কুইট, বাট এটা না। তার আগে আমাকে বলো যে হাউ টু প্রসিড, লাইক প্রিপারেশনটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে যেটা আমি করেছি, যেটা আমি তো একটা ফ্রিল্যান্সিং সাইট দিয়ে আসলে উঠেছি, মানে কাজ করেছি, odes.com থেকে করেছি আমি যেটা। তো আমার একটা ফ্রেন্ড ওখানকার ফ্রিল্যান্সিং কাজ করতো, তো ওর কাছ থেকে আমি বললাম যে ওকে আমাকে একটু হেল্প কর, যে আই অলসো ওয়ান্ট টু স্টার্ট, যে আমার করতে চাচ্ছি। তুমি এটা সম্পর্কে জেনেছো কোথা থেকে? আমি জেনেছি এর আগেও ফ্রেন্ডসদের থেকে জেনেছি, ওই ফ্রেন্ডের কাছ থেকে জেনেছি, যা জেনেছি আমার ক্যাম্পাস থেকে বা ফ্রেন্ডসদের কাছ থেকে জেনেছি। আচ্ছা। তো যেটা হচ্ছে সে বলল ওকে তুমি অ্যাকাউন্ট ওপেন করো, অ্যাকাউন্ট ওপেন করে তুমি হচ্ছে প্রোফাইলটা কমপ্লিট করো, আর যেখানে তুমি আটকাবে আমাকে ফোন দিও, আমি হেল্প করব। তো যাই হোক, অনলাইনে যেটা হলো যে ওকে প্রোফাইলটা কমপ্লিট হলো। সো ওই ওয়েবসাইটে তুমি মানে লাইক আমরা যেভাবে ইয়াহুতে অ্যাকাউন্ট খুলি, জিমেইলে অ্যাকাউন্ট খুলি, ফেসবুকে অ্যাকাউন্ট খুলি, ঠিক তেমনি odes.com অ্যাকাউন্ট খুলতে হবে। ওকে। তো বেসিক্যালি যেটা হচ্ছে ওটা একটা মানে
আমরা যখন কোনো জব ইন্টারভিউ দিতে যাই আমরা একটা সিভি দিই, তাই না? তো ওই সিভিতে কি থাকে যে আমার এই কোয়ালিফিকেশনস, আমি এই জায়গায় কম্পিটেন্ট। তো ওই প্রোফাইলটা যে কমপ্লিট করা, ওই প্রোফাইলটা কি করবে, আমাকে রিজেম্বল করবে যে আমি এই জায়গায় কম্পিটেন্ট, সো দ্যাট একটা এমপ্লয়ার এসে আমাকে দেখবে, আমার এফিসিয়েন্সি দেখবে এবং দেখে সে আমাকে চুজ করবে অ্যাজ আ ওয়ার্কার হিসেবে। তুমি যখন স্টার্ট করলে, সো তুমি অ্যাকাউন্ট খুললে, তারপরে স্টেপটা কি? অ্যাকাউন্ট খুললাম, প্রোফাইল কমপ্লিট করলাম, দেন আমি ওকে বললাম যে ওকে এখন নাও আই ওয়ান্ট স্টার্ট। এর আগে আমার যেটা করেছি এটা তো আমি নিজে থেকে স্টার্ট করেছি। এর আগে আমি একটা মানে লোকাল একটা আইটি ফার্মে যেটা হচ্ছে যে সে আমাকে কন্টেন্ট লিখতে দিত, জাস্ট মান্থলি একটা স্যালারি ধরে দিত, যেমন আমার একটা এক্সপিরিয়েন্স ছিল যে হাউ টু রাইট ইন আ প্রপার ওয়ে। এটা আমি তো বেসিক্যালি রাইটার করার কথা বলছো। হ্যাঁ, তো হচ্ছে না, নট প্রোফাইল রেডি, যে কিভাবে কাজটা করতে হয় প্রপার ওয়েতে, যে আমাদের আমি তো রাইটার একজন, মানে কন্টেন্ট রাইটার। তো আমাদের যেটা করতে হয় যে একদম কোনো গ্রামার মিস্টেক থাকা যাবে না, কোনো প্ল্যাগিয়ারিজম থাকা যাবে না, কোনো প্যারালাল রাইটিং থাকা যাবে না, একদম কমপ্লিটলি অরিজিনাল রাইটিং হতে হবে। তো এই জিনিসটা আমি ওই জব থেকে জেনেছি। তো বেসিক্যালি যেটা আমি করতে চাইছি যে নিজে স্টার্ট করব, যে না আমি আমার এমপ্লয়ার খুঁজবো, আমি ওভাবে করে আমি করব, কোনো মাঝখানে কোনো মাধ্যম থাকবে না। তো যেটা হলো যে আমি ওকে বললাম যে এখন কী করে অ্যাপ্লাই করব। তো যেটা হচ্ছে যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে এটা প্রমোশন কাইন্ড অফ, যে নিজেকে তুমি আসলে প্রমোট করো যে আমি এই জায়গায় কম্পিটেন্ট, তুমি আমাকে এই জন্য নিবা, এই জন্য তুমি নিবা। তো ফার্স্ট মান্থ যেটা ছিল খুবই ফ্রাস্ট্রেটিং ছিল ইন আ ওয়ে, যে আমি বাংলাদেশের একজন ওয়ার্কার, সো ডেফিনেটলি যে একজন আমেরিকান এমপ্লয়ার বা একজন ইউরোপিয়ান এমপ্লয়ার সে চিন্তা করছে কি তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা পুয়ার দেশের পুয়ার, মানে তার আগে তুমি একটু বলো যে কিভাবে কাজের জন্য অ্যাপ্লাই করতে হয়, এখানে যে বিডিং করতে হয় সেইটা সম্পর্কে। বিডিংটা যেটা হচ্ছে যে দেয়ার আর সেভারাল জব অফারগুলো থাকে, সবগুলো থেকে থাকে। তো হচ্ছে আমার পড়ে দেখতে হবে যে ওকে কোনটা আমি একদম কারেক্টলি করতে পারবো, ঠিক আছে? তো ওইটা দেখে অ্যাপ্লাই ফর দিস জব, ক্লিক বাটন আছে, দিয়ে হচ্ছে ওখানে লিখতে হবে যে ওকে তুমি যা রিকোয়ার করছো আমি পড়েছি এবং আমি পড়ে জানতে পেরেছি যে ওকে আমি এগুলো একদম তুমি যেভাবে রিকোয়ারমেন্ট, মানে তুমি যা চাচ্ছ আমি তোমাকে দিতে পারবো। তো ওভাবে করে তাকে অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। তার যদি আরও কোয়ারিজ থাকে সেগুলো কোয়েশ্চেন বক্স থাকবে, সেগুলো তাকে রিপ্লাই দিতে হবে। সে আবার অ্যাট দ্য সেম টাইম কোনো স্যাম্পল রাইটিংও চেতে পারে যে তোমার একটা স্যাম্পল দাও, বা হচ্ছে অ্যাট দ্য সেম টাইম যখন আমি নতুন তখন কোনো ফ্রি টেস্টও দিতে হতে পারে, যে তুমি আমাকে একটা টেস্ট দিবা যে আমি তোমার মানে এফিসিয়েন্সি যাচাই করব। তো এভাবে করে এটা প্রথমে দিতে পারে বা হচ্ছে পরেও দিতে পারে। আমরা মনে হয় এটাতে আরো ডিটেইল আমাদের জানতে হবে, কারণ এরকম অল্প অল্প করে শুনলে মন ভরবে না, অন্তত আমার আর আরিনের তো ভরবে না। তবে এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিব দর্শক, ছোট্ট একটা বিরতি নিব আমাদের এই আলোচনা থেকে। তবে কোথাও যাবেন না, বিরতির পর এক্ষুনি আবার ফিরে আসছি আর এই কনভারসেশন আরো অনেক দূর পর্যন্ত কন্টিনিউ করব, সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই আয়োজনে, যেখানে আমরা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিকে কথা বলছি যে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং কিভাবে আপনারা করতে পারেন, কিভাবে প্রোফাইল রেডি করতে পারেন, সেটা আমাদের জানিয়ে দিল আমাদের আজকের অতিথি। এবং তুমি বলছিলে যে জব অ্যাপ্লাই করা যায়, ওইটাই হচ্ছে বিডিং। ওটাই বিডিং, মানে odesk.com এ ওটাই প্রসিডিউর, যে আমি অ্যাপ্লিকেশন করব, আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাকে প্রুফ করতে হবে আমি কতখানি কম্পিটেন্ট, এন্ড তারপরে আমাকে চুজ করা হবে। এক্স্যাক্টলি। সো কাজটা কি হবে, কাজের ধরনটা কি হবে এবং সেটার জন্য কতটুকু পেমেন্ট হবে সেটা ওই জব অ্যাপ্লিকেশনে, মানে যখন অ্যাপ্লাই করছো তখনই লেখা থাকছে। সো দর্শক, আমরা এই বিষয়ে আরো অনেক কিছু জানবো, কাজ ফ্রিল্যান্সিং কিন্তু এখনকার যুগে এবং এখনকার সময়ের সাথে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু, যারা অনেকে এই সেক্টরটার সাথে ইনভলভ আছেন এবং অনেকে ইনভলভ হতে চাচ্ছেন। সো আশা করছি আমাদের আজকের আলোচনা আপনাদের সবার জন্য খুব ফ্রুটফুল হবে। তবে এই মুহূর্তে আমাদের আলোচনায় একটু বিরতি নিতে হচ্ছে, আমাদের যেতে হচ্ছে আমাদের নিউজ স্টুডিওতে দেশ বিদেশের সর্বশেষ আপডেটগুলো জেনে যাওয়ার জন্য, এবং এই আপডেটগুলো জানিয়ে দিচ্ছেন নিউজ স্টুডিও থেকে আমাদের সহকর্মী তানভীর। শুভ সকাল তানভীর। শুভ সকাল এবং ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ আজকের যমুনার হেডলাইন নিউজে। মিয়ানমারের পর ভারতের সাথেও সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার জয় পেয়েছে বাংলাদেশ। বিরোধপূর্ণ 25,602 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে বাংলাদেশ পেয়েছে 19,467 বর্গ কিলোমিটার। বাকি অংশ পেয়েছে ভারত, যার মধ্যে রয়েছে বিলীন হওয়া দক্ষিণ তালপট্টি দ্বীপও।
গতকাল দুপুরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী এ রায় প্রকাশ করেন। তিনি দাবি করেন এর ফলে বাংলাদেশের সিংহভাগ দাবি পূরণ হয়েছে। ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শুরু 3 দিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন উদ্বোধন করতে গিয়ে এটি সহ 24 দফা নির্দেশনা দেন শেখ হাসিনা। সুশাসন নিশ্চিত করতে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিসিদের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বন্দুকের ভয় দেখাবেন না, এই বন্দুকই একসময় সরকারের জন্য কাল হবে। গতকাল রাজধানীর লেডিস ক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDPর ইফতারে তিনি কথা বলেন। ছোট বড় ডান বাম সবাইকে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সরকার বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন। বলেন, ঈদের পর যে কর্মসূচি ঘোষণা করা হবে ওই কর্মসূচির মাধ্যমেই সরকারের পতন ঘটানো হবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আজ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। 4,79,183টি ভোট কেন্দ্রে ভোট দেবেন 1,90,00,000 ভোটার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট দলের জকো উইদোদো এবং গোলকার দলের সাবেক জেনারেল প্রবোয়া সুবিয়ান্তো। নির্বাচন উপলক্ষে ভোট কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর জাকার্তায় মোতায়েন করা হয়েছে প্রায় 23,000 পুলিশ। ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তত 100টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছে শিশুসহ অন্তত 27 জন। আহত হয়েছে শতাধিক মানুষ। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও জোরদার করেছে ইসরায়েল সেনারা। ইসরায়েলের দাবি, শুধুমাত্র হামাসের লক্ষ্যবস্তু টার্গেট করেই তারা অভিযান চালাচ্ছে। পাল্টা জবাবে তেল আবিব ও জেরুজালেমে সীমিত আকারে রকেট হামলা চালিয়েছে হামাসও। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়নের 6 দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন জানান, সম্প্রতি রাজশাহী 3 ও 6 আসনের সংসদ সদস্যরা তাদের নির্বাচনী এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত যানবাহন চালাতে বলছেন। শ্রমিক নেতাদের দাবি, এক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করা হয়েছে। এর প্রতিবাদে এসব যানবাহন চলাচল বন্ধের দাবিতে আজ সকাল 6টা থেকে রাজশাহী জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। দাবি মানা না হলে পরবর্তীতে রাজশাহী বিভাগে এ ধর্মঘট বর্ধিত করা হবে বলে জানান সাধারণ সম্পাদক। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে আছে আমাদের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে আইরিনের কাছে। আইরিন, ধন্যবাদ তানভীর আমাদের দেশ বিদেশের আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য। এবং নিউজ পেপারের মতো আমরা জানতে পারলাম যে আজকের আপডেটগুলোর মধ্যে রয়েছে খেলার খবর, ব্রাজিলের পরাজয়, জার্মানির জয় এবং আমাদের বাংলাদেশের জয় হচ্ছে যে সমুদ্র সীমা আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হয়তো পাইনি, বাট আমাদের অনেকখানি জয় হয়েছে যে রায়টা আমাদের পক্ষে এসেছে। সো এগুলোর মধ্যে আবার গাজায় আমরা দেখলাম যে লাগাতার এয়ার স্ট্রাইক হচ্ছে, এটাও একটা উদ্বেগজনক ঘটনার মধ্যে ছিল। আমরা ফিরে যাই আমাদের আলোচনায়। তুমি কথা বলছিলে যে আমরা এখন জানলাম যে নাও ইউ অ্যাপ্লাই ফর দ্য জব, হ্যাঁ, দেন ওদের ওই এন্ড থেকে রেসপন্স আসাটা এখন দরকার। রেসপন্সের আগে আমি ছোট কিছু ইনফরমেশন দর্শকের সাথে শেয়ার করতে চাই। সুদীপ্তা, যে অ্যাকাউন্টটি আমরা করছি এটা তো কমপ্লিটলি ফ্রি, একদম ফ্রি অফ কস্ট। অন্য যে কোনো ইমেল অ্যাকাউন্টের মতো বেসিক ইনফরমেশন দিয়ে ফ্রি। বাট দ্য থিং ইজ যে ওই যে ওয়েবসাইটটি আছে odes.com, এটার পেমেন্টটা নেবে হচ্ছে আপনার কাছ থেকেই। যখন আপনি আর্ন করবেন তখন আপনার আর্নিং থেকে 10% কেটে নেবে। এটা কি আমার প্রতি আর্নিং থেকে? হ্যাঁ, প্রতি আর্নিং থেকে আপনার 10% কেটে নেবে। ফর এক্সাম্পল, আপনি $100 আর্ন করেছেন, আপনার থেকে 10% কেটে নেবে। আচ্ছা, এই তুমি যখন এটা যদি আপনাকে এমপ্লয়ার পে করে দেয়, গুড ডিল। না হলে হচ্ছে আপনাকে এমপ্লয়ার যা পে করবে তার থেকে কেটে নেবে। আচ্ছা, পেমেন্টের মেথডটাতে আমি একটু আসব, কিন্তু তার আগে আমরা পেমেন্টের আগ পর্যন্ত কাজটা কিভাবে আসছে ডিটেইল জানবো, আইডিনের প্রশ্ন ফেরত যাব। তারপরে আমরা আবার কিভাবে পেমেন্ট হয়, অ্যাকাউন্ট খুলতে হয় কিনা, এই বিষয়ে আবার আসবো, তাই না? তো কাজটা যদি মানে এখন ওই এন্ডে তোমার ওয়েট করতে হচ্ছে যে তুমি কাজ পাচ্ছ কিনা। হ্যাঁ, কাজ পাচ্ছি কিনা। তো কথা হচ্ছে যে এখানে কিছু মানে মেইনটেইন করতে হয় যে হ্যাঁ আমার গ্রামার এরর নেই, বা হচ্ছে
আমার মানে প্লাগিয়ারিজম নেই, আমি অরিজিনাল কন্টেন্ট দিতে পারি, তো জব পাওয়াটা এতটাও ডিফিকাল্ট না। মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি খুব ইজিলি পেয়ে গিয়েছি। তো এতটাও ডিফিকাল্ট কিছু না। তো পেয়ে গেলে যেটা হয় যে ওকে গুড ডিল। দেন যেটা হচ্ছে যে আমার প্রফেশনালিজমটা মেনটেন করতে হবে, যে না আমি তাকে যেই টাইম দিচ্ছি, কমিটমেন্ট যা করছি আমি সেটা মেনটেন করছি, আমি তাকে ঠিক মতো কাজটা করে দিচ্ছি। সো জব, তোমার কি মনে হয় যে এই জব পাওয়াটা ইজি? হ্যাঁ, জব পাওয়াটা ইজি, প্রাইমারিলি কঠিন হতে পারে, বাট ওয়ান্স আমি একটা পেয়ে যাই এবং আমি যদি ঠিকভাবে করে দিতে পারি, ওখানে আবার ফিডব্যাক সিস্টেম আছে। তো এমপ্লয়ার যদি আমাকে গুড ফিডব্যাক দেয়, তখন নেক্সট এমপ্লয়ারও কিন্তু সেটা দেখবে যে না ওকে আগের এমপ্লয়ার হচ্ছে তাকে গুড ফিডব্যাক দিয়েছে। তুমি যখন প্রথম জবটা পেলে ওই সময় তো তোমার এক্সপেরিয়েন্স ছিল না, তাই না? সো ওইটা তুমি কিভাবে প্রজেক্ট করেছিলে, ওইটা রিফ্লেকশন কিভাবে ছিল তোমার সিভিতে? তুমি বলেছিলে তুমি ফ্রেশার, তুমি এখনো কাজ করো না। আমি যে ফ্রেশার এটা বুঝাই যাবে আমার প্রোফাইল দেখে। এটা আমার যে প্রথম কাজটা ছিল, আমার মনে আছে খুবই কম টাকার কাজ ছিল, মনে হয় অনলি $5 কাজ ছিল। তো ওইটা দেওয়ার পরে মানে এত কম টাকায় হয়তো পরবর্তীতে আর একটাও কাজ নেই এরকম। তো করার পরে হচ্ছে সে আবার 5/5 দিল, ওটা দেখে আবার একটু বেশি টাকার কাজ আসলো, দেন সেখান থেকে আবার একটা বেটার ফিডব্যাক আসলো, দেন পরে আবার একটা বড় কাজ চলে আসলো যেটা একদম কন্টিনিউয়াস আমাকে জব দেওয়া শুরু করলো। ওকে, তো ওটা হচ্ছে যে আমরা তো জানছিলাম যে ফিডব্যাকের ব্যাপারটা। আসলে সুদীপ্তা, আপনাকে আমি যে জিনিসটা বলতে চাই যে আমাদের দর্শক আপনাকে দেখছে এবং বেশ কিছু ইনফরমেশন আপনার কাছ থেকে শেয়ার পাচ্ছে, অনেক ইনফরমেশন নোট পাচ্ছে। আমার নিঃসন্দেহে খুব বেশি ইন্টারেস্টিং হবে। আর আপনি এর মধ্যে যে কথাটা বলছিলেন যে এই ফিডব্যাক দেওয়ার বিষয়টা, এখন কোন এমপ্লয়ার কি মানে ম্যান্ডেটরিলি ফিডব্যাক দিতেই হয়, নাকি এমনও হতে পারে যে আপনি কোনো কাজ করে দিলেন, পেমেন্টও পেলেন না, ফিডব্যাকও পেলেন না? হ্যাঁ, এরকম হয়। আমার নিজের ক্ষেত্রে হয়েছে, আমি ফার্স্ট মান্থে আমার $60 লস গিয়েছে। তো হচ্ছে এটা খুবই ফ্রাস্ট্রেটিং ছিল। তো যেটা হচ্ছে যে এরপরে আমি কনসিয়াস হয়ে গিয়েছি যে না, আমি যখন অ্যাপ্লাই করছি তখন আমি দেখছি যে তার প্রিভিয়াস ফিডব্যাকগুলো কেমন, এমপ্লয়ারের প্রোফাইল দেখে, এমপ্লয়ারের প্রোফাইল দেখছি, যে তোমার প্রোফাইল দেখবে, বাট যে এমপ্লয়ার তার প্রোফাইল দেখে অ্যাপ্লাই করাটা ফিডব্যাকটা তো আমিও তাকে দিব এরকম। তো যে হ্যাঁ, তখন আমি তার প্রোফাইল দেখছি, তখন আমি দেখছি যে না অন্যান্য এমপ্লয়িরা তার সম্পর্কে ভালো কিছু বলেছে, দ্যাট মিনস ওকে সে আমার জন্য ভালো হবে যদি আমি কোনো মিস্টেক না করি, যেটা সে আমাকে পেমেন্টটা ঠিক মতো করবে। তো ওভাবে করে করে একটু চিন্তা করে অ্যাপ্লাই করতে হয়। এবার আমরা আসি যে তুমি পেমেন্টটা কিভাবে পাও, এটার জন্য কি করতে হয়? আচ্ছা, ফার্স্টে আমি যেটা করতাম, আমি মানি বুকার্স থেকে তুলতাম, যে ওডেস থেকে। মানি বুকার্স একটা হচ্ছে অনলাইন একটা পেমেন্ট সিস্টেম, পেপ্যালের মতো। পেপ্যাল তো বাংলাদেশে নেই, ওইরকমই যে আমি ওডেস থেকে মানি বুকার্সে পাঠাবো, মানি বুকার্স থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবো, বাট দ্যাট টেকস আ লট অফ টাইম। ওডেসকে এখন হচ্ছে বাংলাদেশের জন্য ওয়্যার ট্রানজাকশন এসেছে, যেটা মোটামুটি একদিনের মধ্যে টাকা দিয়ে দেয়। সো ওয়্যার ট্রানজাকশন অপশন আছে যে তুমি কোনটা চুজ করবে। তো আমি ওয়্যার ট্রানজাকশন যদি চুজ করি তো আমার একদিনের মধ্যে টাকা চলে আসবে। মানি বুকার্স মাচ প্রবাবলি $3 চার্জ কাটে, আর ওয়্যার ট্রানজাকশন হচ্ছে $5 চার্জ কাটে। ওকে, আচ্ছা, $5 পার ট্রানজাকশন। আচ্ছা, এখানে এবার কাজের ব্যাপারে ডাইরেক্ট এমপ্লয়ার তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে? না, এমপ্লয়ার আমাকে ওডেস্কের অ্যাকাউন্টে দিচ্ছে, ওডেস থেকে আমি আমার ব্যাংকে ওয়্যার ট্রানজাকশন দিয়ে নিয়ে আসছি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি ওডেক্স আবার যে কোনো জব সিকারের কাছ থেকে বা এমপ্লয়ির কাছ থেকে তাদের 10% কমিশনটাও কেটে রাখে? আমি হ্যাঁ, আমার থেকে সে 10% কমিশন কেটে রাখবে। 10% কমিশন বলতে আমার ইচ আর্নিং, ফর এক্সাম্পল বললাম না যে আমি যদি $100 পেইড হই, আমি $90 পাবো, বিকজ $10 হচ্ছে অ্যাকচুয়ালি ওডেস কেটে রাখবে। আমি এটা কেন বারবার জিজ্ঞেস করছি, কারণ আমাদের অনেক নতুন ইনিশিয়েটররা হয়তো দেখা যাবে এই স্টেপটা নিয়েছেন এবং তারা দেখবে যে না আমার তো এত টাকা আসার কথা ছিল, আসলো না কেন। এটা খুবই ক্লিয়ার যে না আমরা তোমার থেকে 10% নিয়ে দিব। আবার যদি আমাকে এমপ্লয়ার কমিটমেন্ট করে যে না আমি তোমাকে এটা ওডেস ফি আমি তোমাকে দিয়ে দিব, তাহলে হচ্ছে আমার আসলে কিছু না, এমপ্লয়ার সেটা পে করে দিবে। দুইবার কিছু কাটা যাচ্ছে তোমার অনারিয়াম থেকে, হ্যাঁ, আরেকবার যখন তোমার অ্যাকাউন্টে আসছে তখন, আর প্রথমে যখন তোমার এমপ্লয়ি কেটে রাখছে, সো দুইবার হচ্ছে এরকম। সো ইন টোটাল 15%। না, আমার হচ্ছে জাস্ট আমাকে যখন এমপ্লয়ার আমাকে পে করছে তখন ওডেস 10% কেটে রাখছে, আর আমার তোলার সময় $5 চার্জ লাগছে। এমন কিছু না, বিকজ ওডেস আমাকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে আমি জব পাচ্ছি। আচ্ছা, তোমার প্রতিদিন কতক্ষণ সময় এর পিছনে ব্যয় করতে হয়? আমি তো যেহেতু স্টুডেন্ট, তো দেখা যাচ্ছে আমার নিজের রেজাল্টটা মেইনটেইন করতে হয় বা পড়াশোনা মেইনটেইন করতে হয়, ক্লাসেস এন্ড এভরিথিং। আমি ডেইলি 2 আওয়ার্স টাইম দিই।
ডেইলি 2 আওয়ার্স টাইম। তো এটা পড়াশোনার পাশাপাশি অনেকে অনেক ধরনের পার্ট টাইম জব করে, সো এটা হচ্ছে তোমার পার্ট টাইম জব। সো এখানে আমি একটু জানতে চাই যে তুমি বলছিলে যে এখানে কিছু লেখার কিছু ধরন আছে, গ্রামাটিক্যাল মিস্টেক হওয়া যাবে না, স্পেলিং এরর থাকতে পারবে না, প্লেজারিজম দেখতে হবে, হ্যাঁ। সো এই জিনিসগুলো তুমি কিভাবে মেইনটেইন করছো? কাজ তুমি হয়তো সব টপিক জানো না, তোমার টপিক জানতে হলে কিছু রেফারেন্সের হেল্প নিতেই হবে। আই ক্যান গেট আইডিয়াস ফ্রম ওয়েবসাইটস, যে আমি পড়তে পারবো, আমি জানতে পারবো, বাট আমি তাদেরটা হুবহু তুলতে পারবো না। তোমাদের এর জন্য কি তোমরা যারা কাজ করো তোমাদের কি কোনো স্পেসিফিক ওয়েবসাইটে বা কোনো স্পেসিফিক সাইটে অ্যাক্সেস থাকে যে এই সমস্ত জায়গা থেকে তুমি ডাউনলোড করতে পারো, তোমাকে অ্যাক্সেস না না এরকম কিছু না। যদি এমপ্লয়ারের পার্টিকুলার রিকোয়ারমেন্ট থাকে যে না তুমি ওয়েবসাইট থেকে হেল্প নাও, তখন আমি সেটা পড়বো, সেটাও রেফার করে দেয়, রেফার করে দিতেও পারে নাও পারে, ডিপেন্ডস অ্যাকচুয়ালি। হ্যাঁ, এক একজন এক এক রকম, সো ডিপেন্ড করে। আচ্ছা, আমি এই মুহূর্তে খুব আমার জানতে ইচ্ছা করছে, এই যে 2 ঘন্টা সময় তুমি দাও প্রতিদিন বললে, যে এই 2 ঘন্টা সময়ের কি কোনো বাধা ধরার সময় আছে যে এতটা থেকে এতটা পর্যন্ত, নাকি আমি যখনই ফ্রি আছি? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আবার বলছি ডিপেন্ড করে এমপ্লয়ারের উপরে। তো আমার কারেন্টলি যে এমপ্লয়ার আছে সে হচ্ছে আমাকে বলে দিয়েছে যে তুমি 24 ঘন্টার মধ্যে যে কোনো 2 ঘন্টা তুমি দিবে, বিকজ হি নোজ যে আমি হচ্ছে স্টুডেন্ট, তো সে এতখানি ফ্লেক্সিবিলিটি আমাকে দিয়েছে। তো অন্যান্য এমপ্লয়ার আমাকে সেটা নাও দিতে পারে। তো তোমার একজন পার্মানেন্ট এমপ্লয়ার আছে, তুমি পার্মানেন্ট তার কাজ করছো? না, পার্মানেন্ট কাজ করছি না, আবার আমার ভ্যাকেশন টাইমে আমি আমার জব খুঁজছি। পার্মানেন্ট মানে মোটামুটি তার কাজ, হ্যাঁ মোটামুটি হচ্ছে সে মানে রেগুলার বেসিসে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এরকম কতজন এমপ্লয়ার এখন তুমি যা পরিচিত আছে যাদের কাজ আমার করছো? একদমই এটা আমার পার্ট টাইম কাজ দেখে আমার পড়াশোনা যেহেতু আছে, আমি একজনেরটাই কনস্ট্যান্ট করি, বাট পাশাপাশি দেখা যাচ্ছে যে তার থ্রুতে আমি আবার কিছু কিছু এসইও যারা কাজ করে তাদের সাথে ইয়ে করেছি, তখন আবার হচ্ছে পরিচিত হয়েছি। তো তারা আবার যখন আর্টিকেল চাচ্ছে তখন আমাকে আবার বলছে যে ইমেল করছে যে তুমি আমাকে দিতে পারবে কিনা, আমি যদি ফ্রি থাকি তো আমি করে দিচ্ছি। বা আমার ভ্যাকেশন টাইমে সার্চ ইঞ্জিন অপটিমাইজার যারা আছেন, অপটিমাইজেশনের সাথে যারা আছেন, তারা কি আমাদের লোকালও আছেন, আবার দেশের বাইরেও আছেন। আচ্ছা, তুমি 2 ঘন্টা করে যে সময় দিচ্ছ, এই 2 ঘন্টা তুমি কতটুকু কাজ করছো? 2 ঘন্টায় আমার অ্যাবাউট মানে প্রথম দিকে সময়টা বেশি লাগতো আসলে, বাট এখন কাজ অনেকটা ফাস্ট হয়ে গেছে, মানে 1.5 থেকে 2 ঘন্টা লাগে, সামটাইমস 2 ঘন্টারও কম লাগে যদি আমি একদম টানা বসে কাজ করি, ফেসবুকিং না করি। তো হচ্ছে খুবই ফাস্ট কাজ করা যায়, বাট যেহেতু আমার এটা আয়ত্তে চলে এসেছে। আচ্ছা, আমি এবার কাজের ধরন সম্বন্ধে আর একটু জানতে চাই, যে এখানে বিভিন্ন রকমের কন্টেন্ট হতে পারে, সে ফর এক্সাম্পল হেলথ ইস্যুতে কন্টেন্ট হতে পারে বা সিকিউরিটি ইস্যুতে কন্টেন্ট হতে পারে, তো তখন পেমেন্টটা কিভাবে ফিক্স আপ হয় বা পেমেন্টটা কিভাবে নির্ধারিত হয় যে এতগুলো ওয়ার্ডের জন্য বা এরকম কিছু? ওটা আমি বলে দেই যে মানে এমপ্লয়ার যদি বলে দেয় যে না আমি তোমাকে মানে জব অ্যাপ্লিকেশনে যদি সে বলে দেয় যে জব পোস্টিং দিচ্ছে যেখানে, যে না আমি এত দিব, যদি তুমি রাজি থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করো। এটা কি ওয়ার্ডের উপর নাকি ওয়ার্ডের উপর বেস করে যে আমি এত ওয়ার্ডে এত দিব। আচ্ছা, কেউ মান্থলি, ওটা দেখে মানুষ অ্যাপ্লাই করে, কেউ মান্থলি পেমেন্টের জন্য করতে পারে। এটা মনে হয় না ঠিক হবে, বিকজ হচ্ছে যে মানে আমি তাকে চিনি না জানি না কিছু না, তো আমি চাবো যে সে যেন উইকলি আমাকে পেমেন্ট করে দেয়, যে ওকে ফাইন যে আমি প্রথম উইকে পেলাম না, আমি সাবধান হয়ে যাব না, আমি তার সাথে আর কাজ করব না। হ্যাঁ, বাট এরকম মান্থলি পেমেন্টে সারা মাস কাজ করে যদি না দেয় তখন একটা সমস্যা, তো এই দিকে যাওয়াটা ঠিক হবে না। সেক্ষেত্রে কি ওডেক্স থেকে কোনো সিকিউরিটি ফিডব্যাক দেয়? ওরা সিকিউরিটি ফিডব্যাক দেয় না। যে আমি যখন হচ্ছে মানে যখন কমপ্লেইন করেছিলাম যে না আমাকে এই এমপ্লয়ার পেমেন্ট করেনি, ওডেস্ক তার ওই আইডি বাতিল করে দিয়েছে, বাট আমি কিন্তু পেমেন্টটা পাইনি। সো ইন দ্যাট কেস আমার দরকার হচ্ছে পেমেন্টটা, বিকজ আই এম ওয়ার্কিং ফর মানি। সো হচ্ছে ওটা লস হয়ে গেলে এটা কিছু করে না, সো সাবধানটা থাকতে হবে। আচ্ছা, তুমি যে কাজটা করছো, তোমার এটার জন্য রিকোয়ারমেন্ট কি লাগে তোমার দর্শকদের জন্য যদি একটু বলে দাও? যদি কেউ শুরু করতে চায় কি লাগবে? ইন্টারনেট কানেকশন, কম্পিউটার, এই তো। খুব ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন কি দরকার? খুব ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন ডিপেন্ড করে, যদি আমার মতো রাইটার হয় ইন দ্যাট কেস হচ্ছে যে আমার তো খালি ইমেল করে দিতে হচ্ছে বা করতে হচ্ছে। ভালো স্পিডের ইন্টারনেট কানেকশন তো ডেফিনেটলি কাজের ফ্লেক্সিবিলিটি বাড়িয়ে দিচ্ছে, যে আমারও ভালো লাগছে। আর একটা বিষয় হচ্ছে মানে ইন্টারনেট কানেকশন অল টাইম জরুরি, বিকজ এমপ্লয়ার যেন আমাকে নক করে পায়, যে রেগুলার ইমেল চেক করাটা জরুরি, যে না আমি তার ইমেলের রিপ্লাইটা দিচ্ছি। এটা হচ্ছে আমার প্রফেশনালিজম মেইনটেইন করা, যে না আমি ঠিকমতো তাকে সার্ভিস দিচ্ছি। পাওয়ার পরে তুমি তোমার এমপ্লয়ারের সাথে তোমার পার্সোনাল ইমেল আইডি দিয়ে পার্সোনালি কন্টাক্ট করছো, বা স্কাইপ হোক বা যেটাই হোক, মানে আমার কন্টাক্ট থাকতে হবে। ইন্টারভিউ টাইমে হচ্ছে সে যেখান দিয়ে ইন্টারভিউ নিতে চায়, লাইক যদি সে স্কাইপে ইন্টারভিউ নিতে চায়, ইন দ্যাট কেস হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেই দিক থেকে অ্যাক্সেসগুলো তাকে দিতে হবে, যে না তুমি আমাকে এভাবে ইন্টারভিউ নিতে পারবে। তুমি তো বলছিলে তুমি ইউনিভার্সিটিতে পড়ো এবং তুমি পাশাপাশি এই কাজও করো,
করো এবং তুমি বলছিলে তোমার আরেকটা ফ্রেন্ড এই কাজটি করছে, তো ইউনিভার্সিটিতে তাই না, সেটাই আমি জানতে চাচ্ছিলাম যে ইউনিভার্সিটিতে আমি শুনেছি যে অনেকে এই ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ করছে, সো এটা কত তোমার কি মনে হয় কি পরিমাণ স্টুডেন্ট এই কাজটি করছে? অনেক স্টুডেন্টই করছে, আবার মানে ডিপেন্ড করে। আমি যেমন মনে করছি যে আমার বাসায় বসে কাজ করাটা আমার জন্য কমফোর্টেবল, আমার আর অনেক টাকা আসছে আমার অন্যান্য কাজের তুলনায় যেহেতু পার্ট টাইম হিসেবে, তো আমি এটাকে প্রেফার করছি। আমার মান্থলি অ্যাবাউট $400 থেকে $500 আসে। সো সন্দীপতা, যে বিষয়টি দাঁড়াচ্ছে যে আমি প্রতিদিন 2 ঘন্টা শ্রম দিয়ে আমার ইন্টারনেট ইউজ করে আমি মান্থলি $400 to $500 আমেরিকান ডলার আর্ন করতে পারছি, সেক্ষেত্রে আর টেকনিক্যাল কাজে স্যালারি আরো বেশি। আমি যেহেতু জাস্ট কন্টেন্ট রাইটার, যারা সফটওয়্যার ডেভেলপ করতে পারে বা যারা গ্রাফিক্স ডিজাইন করছে তারা আরো বেশি ইনকাম। আসলে সন্দীপতা, এটা বলার একটাই কারণ ছিল, কারণ আমরা চাচ্ছি আমাদের ম্যাথ দর্শকদের ইনফর্ম করতে, কারণ ম্যাথ দর্শক হয়তো টেকনিক্যালি অত সাউন্ড না বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না অনেকে, বা সফটওয়্যার বানানোর কৌশল তাদের জানা নেই, কিন্তু কন্টেন্ট ডেভেলপমেন্টের যে বিষয়টাই হয়তো একটু চর্চা করলেই তারা পারবে। যাই হোক সন্দীপতা, আপনি আমরা মোটামুটি আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি, একটু যদি সাম আপ করে দিই, আমরা আজকে অনেক ইনফরমেশন শেয়ার করেছি, একটু যদি সাম আপ করে দিই যে আমরা শুরু করলাম যে প্রথমে অ্যাকাউন্ট খুলতে হবে দর্শক, অ্যাকাউন্টে আপনারা আপনাদের প্রোফাইলটা রেডি করবেন, তারপরে আপনারা কাজের জন্য অ্যাপ্লাই করবেন যে কোনো ওয়েবসাইটে। এই ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কতগুলো আছে? আমি যতদূর জানি যে odes.com, elance.com, freelancer.com, তো এরকম অনেক আছে যেটা আপনারা গুগল করেও জানতে পারবেন। আপনাদের একটা অ্যাকাউন্ট খুলবেন, তারপরে আপনারা জবের জন্য অ্যাপ্লাই করবেন, কাজটি পেয়ে গেলে আপনারা ভালোভাবে কাজ করবেন, যে আপনাদের লেখাটা যাতে ভালো হয়, অথেন্টিক হয়, প্লেজারিজম চেক করতে হবে যাতে কপি না হয়, গ্রামার চেক এন্ড স্পেলিং চেক ঠিক রাখতে হবে, এবং তারপরে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে যেখানে আপনার টাকা দিয়ে আসবে। সো এবং তারপরে যা করতে হবে যে আপনাদের ফার্স্ট আর্নিং থেকে চকলেট কিনে আমরা রাইনের জন্য পাঠিয়ে দিতে হবে। সো আমরা আজকে থ্যাংক ইউ সো মাচ আমাদের অনুষ্ঠানে এসে এতগুলো আপডেট দেওয়ার জন্য, এবং আই এম শিওর আমাদের দর্শক খুব নিঃসন্দেহে অনেক উপকৃত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি একটি বিরতিতে, ফিরছি বিরতির পর এসে আমরা আমাদের বাকি অনুষ্ঠান কন্টিনিউ করছি, বাট আমাদের অতিথি আজকে এখানেই বিদায় নিয়েছে, যা থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর এসে আমরা জানবো আজকে সারাদিন আপনারা যমুনার কি কি দেখতে পারবেন, এবং আমাদের আরো কিছু আপডেট আছে। একদমই তাই। ওয়েলকাম ব্যাক দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে, যেখানে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি অলরেডি, এবং সন্দীপতা আমাদের অতিথি আপনাদের অনেক কিছু জানিয়ে দিয়েছেন। সো আশা করছি আপনারা যারা বাসায় বেশি সময় স্পেন্ড করছেন তারা হয়তো চিন্তা করে দেখেছেন যে আপনারা এই ইনিশিয়েটিভটা নেবেন, কিন্তু হয়তো নেওয়া হয়ে ওঠেনি। আশা করছি আপনারা ইনিশিয়েটিভটা এবার নিয়েই নেবেন। আইরিন, আমি আমার অভিজ্ঞতা থেকে, আউটসোর্সিং এর বা ফ্রিল্যান্সিং এর অভিজ্ঞতা থেকে কিছু জিনিস আমার দর্শকদের সাথে শেয়ার করতে চাই, যে আপনারা যারাই কাজ করবেন, যারাই কাজ করছেন, কাজ করবার সময় যে আপনাকে কোন কাজটি দেয়া হচ্ছে সেই কাজটি খুব খেয়াল করে পরখ করে দেখে নেবেন, এবং আপনাকে কে কাজটি অফার করছে তার প্রোফাইলটি দেখে নেবেন। কারণ আমিও কিন্তু স্টুডেন্ট লাইফে ফ্রিল্যান্সিং এর সন্দীপতা যেমন করে বলছিল যে তার $60 অ্যারাউন্ড $60 একটা ফ্রিল্যান্সারের জন্য স্টার্টিং এ কিন্তু অনেক, এবং আসলে আপনি অ্যাপ্লাই করলেই যে পাবেন তা না। আমি যেমন স্টুডেন্ট লাইফে অনেক কাজ পেতাম, কিন্তু আবার কিছুদিন আগে যখন আমি বাইরে ছিলাম, আমি সামার ভ্যাকেশনে ভাবছিলাম যে আবার স্টার্ট করি, যেহেতু বসেছিলাম ওই সময়, কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি কোনো কাজ পাইনি। সো দর্শক, আপনারা যে অ্যাপ্লাই করলে পাবেন তা না, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবেন না, ধৈর্য ধরতে হবে, হতাশ হওয়া যাবে না। এক্স্যাক্টলি। সো আমরা আমাদের প্রতিদিনের যেই অফারগুলোর কথা বলে দিই, যে আমাদের কন্টেস্টের কথা বলে দিই, ওটা আজকে বলে দিই। হ্যাঁ, কন্টেস্টের কথা বলে দিই, প্রাইসটা আমি বলে দিব। ওকে। সো দর্শক, আমাদের প্রতিদিন যেই কন্টেস্টে থাকে যে আপনারা আমাদেরকে অনেক অনেক ছবি পাঠান, এবং আমরা সেই ছবি থেকে একটি ছবি বাছাই করি, যেটা আমাদের ফটো অফ দ্য ডে থাকে, এবং মাস শেষে আপনারা আমাদের একজন উইনার থাকে যে ফটো অফ দ্য মান্থ হয়। সো আজ ফটো অফ দ্য ডে যার, সেই ছবিটি পাঠিয়েছেন মির্জাপুর থেকে রাজীব আকাশ।
দর্শক যে ছবিটা দেখলাম বেশ সুন্দর একটি ছবি, তাই তো? মির্জাপুরের একটি সুন্দর হবে, মির্জাপুর হবে বোধহয়। মির্জাপুর তাই তো তিনি বলেছেন। তবে সবাইকে বলে দিতে চাই যে রাজীব আকাশ কিন্তু এক ধাপ এগিয়ে গেল। কিসের দিকে বলুন তো? রাজীব আকাশ এগিয়ে গেল এক ধাপ আমাদের প্রাইজ উইনিং এর দিকে। কারণ আমরা যে প্রাইজটি দিচ্ছি তার মধ্যে থাকছে আমাদের ব্লকবাস্টারের, যেটা বর্তমানে আমাদের দেশের সবচেয়ে আধুনিক এবং অত্যাধুনিক যদি বলতে হয়, যে যদি কোনো ব্লকবাস্টার বা সিনেমা থিয়েটার থাকে, সেই থিয়েটারের যে কোনো একটি শোর 2টা টিকিট এবং সিগালের পক্ষ থেকে একটা স্পেশাল প্যাকেজ এবং আমাদের তরফ থেকে গিফট হ্যাম্পারস এবং সোভিনিয়ার্স তো থাকছেই। এক্স্যাক্টলি। আর আমরা আমাদের ফেসবুকের বন্ধুদের নিরাশ করতে চাই না আইরিন, ফেসবুকে কমেন্ট করে শুনতে চাই। আজকের অনুষ্ঠানগুলো, আজকে যমুনাতে কি কি অনুষ্ঠান আছে ইম্পর্টেন্টলি, বলে দিবে? যেমন আজকে শুধু সকালের বাংলাদেশ কেন, যমুনার প্রতিটি আয়োজনের সাথে আপনাদের থাকতে হবে, কারণ আজ 4:30 দেখবেন লাইভ রান্নার অনুষ্ঠান এবং লাইভ কিচেন, এবং 6:15 দেখবেন লাইভ ইসলামিক অনুষ্ঠান। আরও একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, আজ রাত 9:20 দেখবেন যমুনার সাপ্তাহিক আয়োজন চলতে চলতে, যেখানে আইরিন খানকে দেখা যাবে। আজকের এপিসোডে দেখবেন আমি আমাদের একজন বিশিষ্ট পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট GM কাদেরের সাথে কথা বলেছি, সো মিস করবেন না। হ্যাঁ, মিস করবেন না। এবার ফেসবুকে ফেরত আসছি। ফেসবুকে আমাদের বন্ধু আবু বকর সিদ্দিক তিনি লিখেছেন, I am private service holder but I see this program regularly. This is the best program ever seen in our country. Go ahead for proactive presentation. I think it would be follower program of the other channel. যাই হোক, আপনি বোঝাতে চেয়েছেন বেশ সুন্দর একটি অনুষ্ঠান, বাট উনি অনেকগুলো কথা এক্সপ্রেস করেছেন ওনার ফিলিংটা, যেটা আপনি যে সময় নিয়ে আমাদেরকে এতখানি লিখেছেন, এটার জন্য আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ। দ্বিতীয় ধন্যবাদ আমাদের অনুষ্ঠান পছন্দ করার জন্য। তৃতীয় ধন্যবাদ সকালে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করার জন্য। পরবর্তী যে কমেন্টটি পড়ছি, মাহির মামুন তিনি লিখেছেন, হ্যালো ভাইয়া এন্ড আপু, গুড মর্নিং, কেমন আছো তোমরা? এই প্রোগ্রামের নাম সকালের বাংলাদেশ হলেও এটি তুলে ধরে সমগ্র বাংলাদেশকে। একদমই তাই, এটাই আমাদের উদ্দেশ্য ছিল মামুন, আমরা তাই করার চেষ্টা করছি এবং তাই করে যাচ্ছি। এবং মামুন যে বুঝতে পেরেছে আমাদের ইনিশিয়েটিভটা, এর জন্য ধন্যবাদ, এবং আমাদেরকে লেখার জন্য ধন্যবাদ। আচ্ছা, এখানে ইন্টারেস্টিং একটা কমেন্ট আছে আইরিন, তা লিখেছে স্ট্যানলি ইরউইনের। সে লিখেছে, জুবাইর, ইউর লুকিং স্মার্ট জেন্টলম্যান, দ্য শো ওয়াজ ফাইন উইথ আ গুড টপিক, আই উইল ওয়াচ ইট অ্যাগেইন, থ্যাঙ্কস। ধন্যবাদ। জুবাইরকে সুন্দর লাগছিল দেখে জুবাইর কমেন্টটা খুব খুশি মনে পড়েছে। আমি খুব সারপ্রাইজ হলাম, একদম ভিন্ন ধরনের কমেন্ট। দর্শক, আপনারা এরকম আরও যারা কমেন্ট করতে চান, কি কি দেখতে চান, লিখে ফেলতে পারেন আমাদের ফেসবুক পেজে, যার অ্যাড্রেস হচ্ছে facebook.com/সকালের বাংলাদেশ। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে আমাদের বিদায় নেয়ার, কারণ অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জুবাইরের টিম হেরে যাওয়াতে ওরা আজকে এখান থেকে যেতে ইচ্ছা করছে না, সো আমাদের আজকে এখানেই চলে যেতে হচ্ছে। অনেক টপিকে আমরা কথা বলেছি এবং অনেক আপডেটেড হয়েছি। আমার খুব ভালো লেগেছে আমাদের আজকের ডিসকাশনটি। আপনাদের কেমন লেগেছে আমাদের লিখে জানাবেন। ভালো থাকবেন। তাই, আর যমুনার প্রতিটি আয়োজনের সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, কারণ আমরাই তো বলি আমরা স্বপ্নকে নিয়ে যাব সম্ভাবনার কাছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন।